যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে আমি আমার অনেক ব্যক্তিগত সম্পর্ক, আমার রাজনৈতিক কেরিয়ার সমস্ত কিছুর হাত ছেড়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ধরেছিলাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার হাতটা ছেড়ে দিয়েছেন। মানে কেন কাউকে বাঁচানোর জন্যে 7 বছর 8 বছর ধরে একটা পদে বসিয়ে রাখা, এত লোকের বিরুদ্ধে গিয়ে আজও যারা ও পাশে আছেন তাদের মধ্যেও কিছু লোক তাদের সেই পচে যাওয়া সবজিগুলোর, আনাজগুলোর বিরোধী ছিলেন, তারাও বলেছিলেন, তাদের কথা শোনা হয়নি কেন? এক নায়কতন্ত্রের রাজনীতি। যারা আমাদের কোথাও নিয়োগ করেন তারা সব জানতেন, সমস্ত কিছু জানতেন, দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন। কেন প্রশ্রয় দিয়েছেন আমি জানি না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। দাদা, একেবারে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবারে তো লড়াইটা অন্যরকম, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল যারা আছে, আর একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে। কি হবে এবার 28শে আগস্ট? 28শে আগস্ট আমরা যতদূর এখনো পর্যন্ত জানি, যখন তোমাকে ইন্টারভিউটা দিচ্ছি, গান্ধী মূর্তির পাদদেশে হবে। তার কারণ আমরা তো গান্ধী মূর্তির পাদদেশের জন্য আবেদন জানিয়েছি। আমরা চাই গান্ধী মূর্তির পাদদেশে হাজার হাজার ছাত্রছাত্রী তারা আসবেন, তারা তাদের কথা বলবেন, আমাদের যারা নেতৃত্ব তারা তাদের কথা বলবেন। একটা দিক নির্দেশ, বাংলায় একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন পরবর্তী বাংলায় ছাত্র রাজনীতি, তৃণমূল ছাত্র পরিষদ কোন পথে এগোবে সেটা 28শে আগস্ট থেকে নির্ধারিত হবে। আমি এপক্ষ ওপক্ষ বুঝি না। আমি জানি যে তৃণমূল কংগ্রেস একটা কালেকটিভ পলিটিক্যাল পার্টি, যে কালেকটিভ পলিটিক্যাল পার্টি সবাইকে নিয়ে একসময় তৈরি হয়েছিল। আমি আবার বলছি, ব্যক্তি অর্চনার দিন কিন্তু শেষ, ব্যক্তি পুজোর দিন শেষ। যারা এখনও মনে করছেন যে ব্যক্তি পুজোর মাধ্যমে আগামী দিন রাজনীতিতে অনেক দূর চলে যাওয়া যাবে, সময় বদলাচ্ছে, রাজনীতির ভাষা বদলাচ্ছে, এবং ব্যক্তিবাদ, পরিবারবাদ এগুলো আর খুব একটা টিকবে না। এবং বাংলার মানুষকে 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে যে ছবিটা দেখতে হয়েছিল, এবং অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে যে ছবিটা দেখতে হয়েছিল, এই একই ছবি আবার 28শে আগস্টে দেখো, আমি একটা কথা বলি, বিড়লা প্ল্যানেটোরিয়াম এমন একটা জায়গা, সেখানে দুটো রাস্তায় গাড়ি চলছে, রাইট? সেখানে তার পাশে একটা জায়গায় কোথাও একটা সভা হচ্ছে। সাধারণ সময়ে আমরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ওই যখন আমরা আমাদের পথনাটক হতো ওই একাডেমির বাইরে ওই জায়গাটায় যেখানে চায়ের দোকানগুলো আছে, ওইখান থেকে যখন একটা মানে ক্যামেরাটা প্যানোরামিক করে ছবি তোলা হতো, মনে হতো যে গোটা রাস্তাটা ভর্তি হয়ে গেছে। তা গান্ধী মূর্তির পাদদেশ কিন্তু একটা অনেক বড় জায়গা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে গান্ধী মূর্তির পাদদেশে ছবিটা, সেই ছবিটা কিন্তু বিচ্ছিন্ন সময়ের ছবি, বিচ্ছিন্নভাবে। কেন আমরা যেভাবে দেখেছি, লোকজন কিন্তু এসেছেন, অংশগ্রহণ করেছেন, ফিরে গেছেন। সুতরাং এটা নিয়ে খুব একটা এই বিতর্কের জায়গা নেই। এবং একথা ঠিক যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোথাও একটা দ্বিধাবিভক্ত তো হয়েছে। মানুষকে সিদ্ধান্ত নিতে সময় দিতে হবে, মানুষ সিদ্ধান্ত নেবেন। যে দেখো, সারা বাংলা যে ম্যান্ডেট দিয়েছেন, সেই ম্যান্ডেটের যা ফল, প্রথমত সেই ফলটা আমাদের মেনে নিতে হবে। এবার দেখতে হবে কোন পক্ষ সেই ফলটা মানছে না। যারা বলছেন আমরা হারিনি, তাহলে তারা বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, গ্রাম, শহর, মফস্বলের রায়টাকে চ্যালেঞ্জ করছেন, জনমতের অপমান করছেন। এবার সেই জনমতের অপমান করার তার একটা প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়াটাকে মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছেন, ইটস টু আর্লি টু সে। এবং আমি আবার বলছি, গোষ্ঠী একা কিচ্ছু হয় না। একা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে এসেছেন, হয় না। একটা আন্দোলনকে সংগঠিত করবার জন্যে 1000টা হাতের পতাকা লাগে, 1000টা পায়ের মিছিল লাগে, তবে একটা আন্দোলন সংগঠিত হয়। কোনো আন্দোলন একের হতে পারে না কখনো।
কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তো ছাত্র রাজনীতিতে আসা এবং পরিচিতিটাও সেই দলের মধ্যে থেকেই তৈরি হওয়া। সেখানে তার হাত ছেড়ে আলাদাভাবে এবারে নতুন একটা 28শে আগস্ট, সেক্ষেত্রে কোথাও গিয়ে একটা খারাপ লাগা কাজ করছে না? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এইটা প্রথমবার এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। আমি এতদিন ধরে চেষ্টা করছিলাম, তোমরাও আমাকে বহুদিন ধরে বলেছো যে একটা ইন্টারভিউ, আমি কিন্তু মানে আমি এমন কোনো কথা বলতে চাই না যাতে কেউ কোথাও অসম্মানিত হন, আঘাত পান। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা সংস্কার, যে সংস্কার আমার বিশ্বাসকে অন্ধবিশ্বাসে পরিণত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে সেই সংস্কার, যে বিশ্বাসটা আমার কাছে আজকে অন্ধবিশ্বাসে পরিণত হয়েছে, এবং সেই অন্ধবিশ্বাসের চশমাটাকে খুলে আমি যখন দেখছি, আমি ঠিক ভুলগুলো বুঝতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই পরিচিতি এরকম হাজারো মানুষকে দিয়েছেন, কিন্তু অনেকে জানেন আমি তদবির করে যতটুকু পৌঁছেছি, আমি খুব বেশি দূর পৌঁছোইনি। আমি খুব খুব সাধারণ, খুব সামান্য একটা পরিবার থেকে উঠে আসা অত্যন্ত সাধারণ ছেলে। আমি অনেক দূর পৌঁছে গেছি এরকম আমি বলবো না, কিন্তু যতটুকু পৌঁছেছি আমি কিন্তু পারফরমেন্স দিয়ে পৌঁছেছি। 2016 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের 99তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ। তখন যখন গোটা প্রেসিডেন্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তখন আমি এবং আমার সঙ্গে আরও 3-4 জন, আমরা সকলে মিলে, পুলিশ হয়তো 4 জন ছিল কিন্তু ছাত্র হয়তো 6 জন ছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে ব্যারিকেড করে প্রেসিডেন্সি ডিরোজিও হল পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। আমি সেই যারা পৌঁছে দিয়েছিল, ওই তুমুল বিক্ষোভের মধ্যে, ওই তুমুল কালো পতাকার মধ্যেও যারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানটা দিয়েছিল, যে কতিপয় ব্যক্তি, তাদের মধ্যে আমি একজন। আমি তদবির করে এত দূর পৌঁছইনি, আমি পারফরমেন্স দিয়ে পৌঁছেছি। আমার এখন হতে পারে ওনাদের হয়তো মনে হয়, হতে পারে কারোর, যে আমার হয়তো কোনো যোগ্যতাই নেই, তা আমি তাদের সেই মনে হওয়াটাকে আমি সম্মান করি, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একথা বলবো যে 2000 ওই কলেজ গেট থেকে রাজনীতি করে, তার আগে নিজের এলাকায় সংগঠন করার চেষ্টা করেছি, দল যখন যেভাবে দায়িত্ব দিয়েছে। আমি যে শহরের বাসিন্দা, সেখানকার কার্যকরী সভাপতি হিসেবে তৃণমূল ছাত্র পরিষদে কাজ করেছি। তা আমার যদি পুরোটাই ব্যর্থতা হয়, তাহলে আমি এতটা এলাম কেন, ওনারা আমাকে নিয়ে এলেন কেন? সুতরাং আমি বলছি যে খারাপ লাগা তো অবশ্যই আছে, এবং এই ব্লেম তোমরা আমাকে দিতে পারবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়ে এসেছি। আমি তোমাদের দর্শকদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে আমি আমার অনেক ব্যক্তিগত সম্পর্ক, আমার রাজনৈতিক কেরিয়ার, সমস্ত কিছুর হাত ছেড়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ধরেছিলাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার হাতটা ছেড়ে দিয়েছেন। সুতরাং এই চলে আসার দায় আমার নয়, এ দায় যিনি হাত ছেড়ে দিয়েছেন তাঁর। এই হাত ছাড়ার কারণটা কি ছিল? সেটা তারা বলতে পারবে। তাদের হয়তো অনেক কম্পালশন আছে, কাউকে খুশি করতে হবে, সেই খুশি করার কম্পালশনে হয়তো হাত ছেড়েছে। পারফরমেন্স হয়তো জায়গা পায়নি, সেটা শুধু আমার ক্ষেত্রে কেন, আরও অনেকের ক্ষেত্রেই তো পায়নি, এখনও পাচ্ছে না। আজ এই বিকেল 5টা বাজে এখনও পাচ্ছে না পারফরমেন্সে, কোনো দিন, এবং পাবেও না। তার কারণ কারোর মাথায় যদি এটা ঢুকে গিয়ে থাকে, দেখো, একনায়কতান্ত্রিক রাজনীতি কখনো দূরদর্শী হতে পারে না, সুদূর প্রসারী হতে পারে না, এবং খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করলেন। এবং এই যে কথাগুলো একটু আগে বলছিলেন, যে এই ছাত্র রাজনীতিটাকে একটু একটু করে শেষ করা হয়েছে, এখানে নানান ধরনের দুর্নীতি আমরা দেখেছি, সেটা অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, সেটা কলেজের অন্যান্য ক্ষেত্রে হোক, এগুলো কি তখন কোথাও বলতে চেয়েছিলেন? বলতে চেয়েছিলাম মানে ব্যক্তিগতভাবে বলেছিলাম, ব্যক্তিগতভাবে একবার নয় একাধিকবার বলেছিলাম, একদম টপ অফ দ্য টপ তাকে বলেছিলাম, তারা সব জানতেন। এত বড় নেটওয়ার্ক, এত প্রশাসন,
তারা ইনকোয়ারি করে বিষয়টাকে সামনে আনতে পারলেন না? কেন আনেননি? নাম বলা যাবে? কার নাম বলবো? কার নাম বলবো? যাদেরকে বলেছিলেন। যাদের আমি তো বলছি যে টপ অফ দ্য টপ, আর কি বলবো, যারা আমাদের কোথাও নিয়োগ করেন তারা সব জানতেন, সমস্ত কিছু জানতেন, দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন। কেন প্রশ্রয় দিয়েছেন আমি জানি না। ভবিষ্যতে তদন্ত হবে, নিশ্চয়ই হবে, আমি আশা রাখবো হবে। কি কারণে, মানে কেন কাউকে বাঁচানোর জন্যে 7 বছর 8 বছর ধরে একটা পদে বসিয়ে রাখা, এত লোকের বিরুদ্ধে গিয়ে? আজও যারা ও পাশে আছেন তাদের মধ্যেও কিছু লোক তাদের সেই পচে যাওয়া সবজিগুলোর, আনাজগুলোর বিরোধী ছিলেন, তারাও বলেছিলেন, তাদের কথা শোনা হয়নি। কেন? এক নায়কতন্ত্রের রাজনীতি, আমি যা বলবো তাই হবে। সুতরাং আমার ভাবতে খারাপ লাগে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার রক্তকরবীর নন্দিনী মনে হয়েছিল, সে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আজ রক্তকরবীর রাজা। পাথরের মধ্যে থেকে একটা ব্যাঙ রক্তকরবীতে, সে ব্যাঙটা টিকেছিল ঠিকই, কিন্তু সে ব্যাঙ বেঁচে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে অনেক কিছু দিতে পারতেন, রাজনীতিকে দিতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, তার আশেপাশে এরকম অনেক ছেলে মেয়ে ছিল, কিন্তু কি জানি, আমি তো 2.5 বছর বয়সে বারান্দায় মিছিল করতে পারিনি, আমি হয়তো অযোগ্য। যারা 2.5 বছর বয়সে মিছিল করেছে হয়তো তারা সবচেয়ে শ্রেষ্ঠ, আমি হয়তো অযোগ্য। তাই ওনার মনে হয়েছে যে ওর হাতটা ছেড়ে দেওয়া যায়, ওকে শূন্য করে দেওয়া যায়। আর যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যারা 4 মের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যায়নি, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যনির্বাহী কমিটির সদস্য করে দলে বসিয়ে রাখলেন। চমৎকার। কেন? এবার তুমি আমাকে বলতে পারো, তাহলে তুমি কি কিছু পাওনি বলেই চলে এসছো? কিছু পেলে না বলে চলে এলে? পারফরমেন্সের মূল্যায়ন হলো না বলে চলে এলাম, বারবার পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরোলো না বলে চলে এলাম। ওনার হয়তো এটা ওনার ইনকম্পিটেন্স, অপারঙ্গমতা, যে উনি রেজাল্ট বার করতে পারলেন না। উনি হয়তো সব জানেন, তাও পারছেন না। সামওয়ান হ্যাজ টু বেল দ্য ক্যাট। আমি জানি না যে সেই চশমাটা কে খুলে দেবে, গান্ধারীর চোখ কে খুলে দেবে আমি জানি না, আদেও কেউ খুলে দেবে কি না জানি না। তবে বড্ড খারাপ লাগে সব কিছু ছেড়ে, নিজের কেরিয়ার, নিজের ব্যক্তিগত সম্পর্ক, সমস্ত কিছু ছেড়ে ওনাকে ধরেছিলাম, তো উনি আমাকে ছেড়ে দিয়েছেন। জীবনে প্রেম থেকে সরে আসা বোধহয় অনেক সহজ ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বললাম সংস্কার, যে সংস্কার আমার কুসংস্কার হয়ে আমাকেই অনেক জায়গায় ক্ষতবিক্ষত করেছে। তা আমার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আমি ভাবলাম যে এই কুসংস্কার থেকে বেরোতে হবে। তাহলে আমি শেষ একটাই প্রশ্ন করব, এই যে বিরোধী দলনেতা কে থাকবে সেই নিয়ে একটা মামলা হয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি স্পিকারের যে সিদ্ধান্ত সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে এবং হাইকোর্ট থেকেও 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে রাখা হয়েছে। কি মনে হয় আগামী দিনে এই পথ চলে যেতে পারে? কারণ স্পিকারের সিদ্ধান্তটা অস্থায়ী, সেটা হাইকোর্ট থেকে বলা হয়েছে। দেখো, আমি একটা কথা বলি, আদালত যে অবজারভেশন, সেটার প্রতি আমরা অত্যন্ত সম্মান, সমস্ত কিছু রয়েছে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি নিজে নিজে বিরোধী দলনেতা হয়ে গেলেন? হননি তো। দলের এতজন বিধায়ক ঠিক করেছেন, তা দলের এতজন বিধায়কের মতামত যদি নেওয়া হতো তাহলে তৃণমূল আজকে স্প্লিট করতো না। মূলে হচ্ছে একনায়কতন্ত্রের রাজনীতি, মূলে হচ্ছে পরিবারবাদকে বাঁচানো। বাইরের ছেলেরা মার খাক, আমার ছেলে যেন সুরক্ষিত থাকে। পাশের বাড়ির ছেলে ক্ষুদিরাম হতে সবার ভালো লাগে, সবাই চান নিজের ছেলে যেন ক্ষুদিরাম না হন,
নিজের পরিবারের কেউ যেন ক্ষুদিরাম না হন। অথচ আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করতে এসেছিলাম, আমাদের মনে হতো যে সেই বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, বাঘা যতীন, আমরা রাজনীতিটা সেইভাবে ভেবে করেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতো যারা, তাদের হয়তো স্বপ্নভঙ্গ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হ্যামলিনের সেই বাঁশিওয়ালা, যে বাঁশিওয়ালার সুরে সম্মোহিত হয়ে হাজার হাজার ইঁদুর তারা খাদের ধার পর্যন্ত এসেছিল। আর আমি সেই হ্যামলিনের বাঁশিওয়ালার সুরে সম্মোহিত হওয়া একটা ছোট্ট ইঁদুর, মেনে নিচ্ছি। ট্রোল করুন, গালাগাল দিন, সমস্ত কিছু করুন, কিন্তু আমি হচ্ছে সেই হ্যামলিনের বাঁশিওয়ালার সুরে সম্মোহিত হয়ে খাদ থেকে ঝাঁপ দেওয়া একটা ইঁদুর। যখন আমি দেখলাম যে আমি খাদ থেকে পড়ে যাচ্ছি এবং আমার সাথে কেউ নেই, সেই হ্যামলিনের বাঁশিওয়ালা অনেক উঁচুতে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন।